দুর্ঘটনা হয়তো কারো জীবনেই বলে কয়ে আসে না, দুর্ঘটনা সবসময়ই আসে বিনা নিমন্ত্রণের অতিথি হয়েই, যেটা আমরা না চাইলেও আমাদেরকে ওয়েলকাম জানাতেই হয়। কথায় বলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হয় না, আর সত্যিই তাই। যেখানে বজ্রের আঘাত সেখানে কড়ির আঘাত হবেই হবে। তো নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুধার, আমার হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি আমি আর সায়ন্তিকের ড্যাডি বর্ধমান মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 24শে ফেব্রুয়ারি 2023 দিনটা আমার জীবনের হয়তো সব থেকে কালো দিন বলা যেতে পারে, কেন কি সেই দিন হয়তো আমি আর ফিরেই আসতে পারতাম না বাড়ির লোকের মাঝে। তো এই যে বললাম না, যেখানে বজ্রের আঘাত সেখানে কড়ির আঘাত হবেই। তো ভগবানের হয়তো এইটাই ইচ্ছা ছিল আমাকে ফিরিয়ে আনা। ভগবানের ইচ্ছার সাথে সাথে যদি বাড়ির লোকের সাপোর্ট প্লাস লাইফ পার্টনার যদি সঠিক হয় না, তাহলে জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না। সে তোমার হয়তো একটা হাত বা একটা পা কোনো কিছু না থাকতে পারে, কিন্তু মেন্টালি সাপোর্টের মতো সাপোর্ট হয়তো জীবনে কোনোটাই নয়। আর এখানে আমোদপুর রেল স্টেশনে চলে এসেছি। রোদটা প্রচণ্ড পরিমাণের পড়ার জন্য আখের রসটা খাচ্ছিলাম। আর এখানে শুধুমাত্র আখের রস নয়, আমার হাজব্যান্ড বলছিল যেহেতু রোদটা প্রচুর পরিমাণের, তাই বারবার তুমি জল জাতীয় খাবার খাও। তাই আমরা দুজনেই 1 গ্লাস করে আখের রস খেলাম। তারপরে এদিকে স্টেশনের জন্য আমরা যাত্রা শুরু করলাম আর কি। একদম ডাইরেক্ট বর্ধমান নামবো, বর্ধমানে নেমে ওখান থেকে টোটো করব। তো যেটা বলছিলাম, দুর্ঘটনার দিন যেদিন আমি টোটোয় বসে ছেলেকে স্কুল থেকে আনতে যাই, সেদিনই আমার একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। একটা স্টেট বাস প্লাস একটা ছোট হাতির সাথে আমার জোর ধাক্কা খাই, আর আমি ধাক্কায় একদম পুরো হাতটার উপর দিয়ে আমার গাড়িটা চেপে যায়। তো সেখান থেকে আমি একটা বড় ক্ষতির শিকার হয়, যেটা আর মানে ভাবনার বাইরে। পুরো হাতের যে পোর্শনটা তোমরা মাঝে মধ্যে হয়তো কাজ করতে করতে দেখতে পাও, সেই জায়গায় পুরো আমার হাড়গুলো বাইরে থেকে দেখা যেত। তো প্রায় 1.5 বছর ট্রিটমেন্টের পর আমি এখন অনেকটাই সুস্থ, কিন্তু ওই যে সম্পূর্ণ সুস্থ কোনো জিনিসই হয় না, কোনো জিনিস কখনো 100% ঠিক হয় না। তো যাই হোক, বাড়ির লোকের সাপোর্ট তো আছেই, সেই জন্য হয়তো এত দূর আসতে পেরেছি, তা না হলে আমার হাতটাই হয়তো কেটে বাদ চলে যেত। গাড়িটা চাপা পড়ে যাওয়ার কারণে হাতটা তো 4 টুকরো হয়েছিল, সেটা মেন ব্যাপার নয়। হাড়ের ডিস্টেন্স ছিল অনেকটাই বেশি, সেটাও সার্জারি হয়। সার্জারি করে 2টো প্লেট বসিয়ে সেটা অ্যাডজাস্ট করা হয়। সেটা হয়তো আমার হাতের মধ্যে এখন জোরটা সেভাবে আসেনি, কিন্তু যেটার কষ্ট সব থেকে বেশি দিয়ে গেল সেটা হলো হাতের যে কবজির জায়গাটা আছে, সেই জায়গায় মাংসগুলো যেগুলো ছিল না, বাইরে থেকে যে হাড়গুলো দেখা যেত বাইরে, সেইটার জন্য আমাকে এখনও পর্যন্ত ভুগতে হচ্ছে। তো সেটার জন্য ডাক্তার ওয়ার্নিংও দিয়ে দিয়েছিলেন মাঝে, যে হয়তো হাতের সার্জারি করতে হবে বা হয়তো ওই জায়গাটা কেটে বাদও দিতে হতে পারে। তো সেই জন্য আমরা বারবার বর্ধমান মেডিকেল কলেজ আসি। আমার 15 দিন অন্তর অন্তর 5টা করে ইঞ্জেকশন চলে হাতের ওই ঘাটার ওপরে। তো কী করবো বলো, এটুকু তো মেনে নিতেই হয়। একটা সময়ে গিয়ে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু ওই যে বললাম না, যে যেখানে লাইফ পার্টনার সঙ্গে থাকে সেখানে আর অন্য কিছু চিন্তার দরকার হয়তো লাগে না। একটা টাইমে গিয়ে আমার হাত দিয়ে একটা পচা দুর্গন্ধ বেরোতো। দেখো আমি কথা বলতে পারছি না, সরি বন্ধুরা, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমি সাধারণত মেনলি আমি কোথাও পছন্দ করি না কান্নাকাটি করা। আমি ভেতর থেকে মেন্টালি প্রচণ্ড স্ট্রং, আর স্ট্রং হওয়ার জন্য ওই যে বললাম না, যে লাইফ পার্টনার অতি অবশ্যই ভালো হওয়া দরকার। সে যদি ভালো না হয় না, তো বাড়ির যে আদার্স ফ্যামিলি মেম্বার থাকে না, সেগুলো শুধুমাত্র দেখানি সম্পর্ক হয়ে যায়, তাই না? তো ভাঙা পোর্শনগুলো তো সার্জারির পরে মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু সেই জোরটা না এলেও আমার সেইভাবে কোনো অসুবিধা হয় না, যেহেতু ভাঙা জিনিস কখনো আর নতুন করে সেইভাবে তো জোর আসেও না সাধারণত। কিন্তু অসুবিধা যে ঘাটাই হচ্ছে, সেই ঘাটা আমার গত 1.5 বছর থেকে ট্রিটমেন্ট চলছে, কিন্তু একটা জায়গায় এসে এমন দাঁড়িয়ে গেছিলো যে প্রচণ্ড পরিমাণের জ্বালা যন্ত্রণা আর ব্যথা আরম্ভ হয়ে গেছিলো, প্লাস ফোস্কার মতো ফুলে একদম চারিদিক ছড়িয়ে যাচ্ছিলো। তো সেখানে আমি গিয়ে বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তারবাবুদের দেখাই। তো ডাক্তারবাবুরা বলেন যে তোমাকে অতি অবশ্যই একটা ইঞ্জেকশন কন্টিনিউ করেই যেতে হবে, যাতে এই জিনিসটা ছড়িয়ে না যায়, কেন কি ছড়াতে থাকলে নেক্সট দিনে প্রবলেম হতে পারে, আর সেই প্রবলেমটা একটা বড়সড় প্রবলেম দাঁড়িয়ে যেতে পারে, আর সেটা আমার জীবনহানিও হতে পারে হয়তো। সেই জন্যই ডাক্তারবাবুরা যা বলেছেন আমি আর আমার বাড়ির লোক সেই মতোই কাজ করার চেষ্টা করি এখন। শুধুমাত্র হাতই নয়, এমনকি ভাঙা হাতের অবস্থাতেই আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যায় আমার হাজব্যান্ড, যেহেতু আমার এর আগে ওভারিয়ান টিউমারেও দীর্ঘদিন ভুগেছি।
তো সেই ভাঙা হাতটাও আমি ওখানে ব্যাঙ্গালোরে গিয়ে দেখাই, ঘাটা দেখাই। তো ওনারা আমাকে একটা প্লাস্টিক সার্জারি রিকমেন্ড করেছিলেন। তো আমরা বাড়িতে রীতিমতো ভয় পেয়ে যাই, সেই জন্য প্লাস্টিক সার্জারিটা করাইনি, এখনও পর্যন্ত করাইনি, কিন্তু বলতে পারি না, পরে করাতেও হতে পারে। তো দুটো ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন সার্জারির, কিন্তু তৃতীয়বার এখানে যেখানে বর্ধমান হসপিটালে দেখাই, তো ওনারা বললেন একটা ইঞ্জেকশন কন্টিনিউ করতে। তো আমি এখন যেটা বুঝতে পারছি, আমার 100 ভাগের মধ্যে আমি 90 ভাগ এখন আমি হাতটা দেখতে পাই, চোখের মধ্যে দেখলে কোনো কষ্ট হয় না। কিন্তু আগে যে ঘাটা দেখে সবার সামনে দেখানো যেত না, সবাই দেখে ঘৃণা পেত বাইরের লোক, সেই জিনিসটা আর এখন নেই। তার জন্যই আমি হয়তো ক্যামেরার সামনে দাঁড়াতেও পারি, তা না হলে হয়তো দাঁড়াতেও পারতাম না। আমি চাইলে ইঞ্জেকশানটা হয়তো আমাদের লোকাল কোনো হসপিটালে বা হয়তো কোনো ওষুধের দোকানের কোনো কম্পাউন্ডারকে দিয়ে আমি নিতেই পারতাম, কিন্তু সেটা আমি ঠিক মনে করলাম না। কেন কি ইঞ্জেকশানটা আমাকে যে ডাক্তারবাবুরা দেন তারা হচ্ছেন বায়োপসির ডাক্তারবাবু। তো বায়োপসির ডাক্তারবাবু তো সবাই নন নিশ্চয়ই, সেজন্যই আমি ওখানেই নেওয়ার চেষ্টা করি। এমনকি আমার হাজব্যান্ডও এত হয়রানি করে রোদে গরমে পুড়ে সারা রাত সারাদিন ডিউটি করে হয়তো 1.5-2 মাস পর বাড়ি এসে 1 থেকে 1.5 দিন কি 2 দিন মতো থেকেও আমাকে চেষ্টা করেন যে না, যেটা বেস্ট হয় সেটাই করার। যে পোর্শনটায় হাতের ঘাগুলো ছিল সেটা তো এখন ছোট আকার নিয়ে নিয়েছে, কিন্তু যখন আকারে বড় ছিল তখন আমার হাতের কোনো নার্ভ কাজ করতো না, যেহেতু নার্ভগুলো সমস্তটাই ছিঁড়ে চলে গেছিলো, মাংসর সাথে সাথে পুরো নার্ভগুলো সমস্ত আঙ্গুলের সংযোগ মানে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেজন্য নার্ভের ডাক্তারও দেখানো হয়েছে দীর্ঘদিন, ফিজিওথেরাপি চলে। তো এখন সেসব পার্টগুলো চুকিয়ে এখন শুধুমাত্র ঘাটা ঠিক করার উদ্দেশ্যেই আমরা লেগে পড়েছি। আর এখানে মেডিকেল কলেজের বাইরেই একটা মেডিসিন স্টোর আছে, তো ওখানেই আমরা যাই যখন, তখন ইঞ্জেকশনটা কিনে একবারে বায়োপসি রুমে মানে ওটি ডাক্তারবাবুদের কাছে গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে তারপরে বাড়ি ফিরি। তো ইঞ্জেকশন নিতে আমাদের একটু দেরি হয়, কেন কি ওনারা প্রথমে পেশেন্ট ছাড়েন, তারপরে ওটি প্রবেশ করেন। আর ওটিতে বায়োপসি যেখানে ডাক্তারবাবুরা কাজবাজ করেন সেই ডাক্তারবাবুদের কাছ থেকেই আমরা ইঞ্জেকশনটা নিই, মানে ওনারাই দেন আর কি, অন্য কেউ দেন না, অন্য কেউ কোনো মতে কোনো নার্সও দেন না, এখানে এটাই সিস্টেম। আর সেই কারণেই আমরা কোনো মতেই সাহস পাই না যে বাইরে যে কারো কাছে ইঞ্জেকশনটা আমরা নেব। ইঞ্জেকশনটা নিয়ে আমাদেরকে একদম লাইন টাইন কিচ্ছু দিতে হয় না, শুধুমাত্র কাগজটা জমা দিয়ে চুপ করে বসে থাকতে হয়। ওনারা যখন ডাকেন তখন আমরা শুধুমাত্র গিয়ে তারপর ইঞ্জেকশনটা নিয়ে তারপর চলে আসি। আগের দিনগুলো তো খুব মনে পড়ে, খারাপ লাগে দেখলে, আগের যে ছবিগুলো দেখতাম সেগুলো খুব খারাপ লাগতো, কিন্তু এখন দেখে আমার এতটাই ভালো লাগে যে আগের যে পুরো পোর্শনগুলো কালো হয়েছিল, গাটা ফুলে ফেপে ফোসকার আকার নিয়ে চারিদিকে ছড়িয়ে গেছিলো, সেটা আমার আস্তে আস্তে একদম ছোট হয়ে গেছে। এবার কিছু জেল চলছে হাতের মধ্যে, সেগুলো হয়তো ঠিক হবে। ফিজিওথেরাপিও মাঝে মধ্যে চলেছে, আগে তো টানা চলেছে, কিন্তু এখন আমি অনেকটাই সুস্থ আছি। আর দেখো এখানে একবার ডাক্তারবাবুদেরকে মানে দেখা করে এসেছিলাম, তো ডাক্তারবাবু বললেন তুমি বসো, আমি হাতটা ভালো করে দেখবো আগে, তারপরে ইঞ্জেকশনটা কতটা কি দেওয়া যায় সেটা আমি বুঝে দেখবো। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম। এই মানুষটাকে দেখে আমার মানে এত মায়া লাগে যে ওর মধ্যে ক্লান্তি বলে কোনো জিনিসই নেই, এত হয়রানি করে সবার জন্যই যে নিজের জন্য কখনো কিচ্ছু ভাবে না। আর এখানে দেখো পায়চালি করছে, বসছেও না। আর যেটা আমি সামনে দেখালাম ওটা কিন্তু ওটি রুম নয়, এটা শুধুমাত্র পেশেন্ট দেখার জন্য, ওটি রুমে তো মোবাইল অ্যালাউ নেই, তাই ওটি রুমের ভেতরে আমি দেখাতেও পারলাম না। আর এখানে আমাদের ইঞ্জেকশন নিয়ে আমরা একটা হোটেলে চলে এসেছি। মাঝে কিছু ওষুধ ছিল, সেই ওষুধগুলোও কিনেছি মেডিসিন স্টোরে। তো ডাক্তারবাবুরা বললেন মানে আমাকে 3 থেকে 4 জন মিলে ডাক্তারবাবু দেখেন, ওখানের সিস্টেমটা খুব ভালো। 2 জন ডাক্তারবাবু প্রথমে দেখলেন, মহিলা ডাক্তারবাবু, তো ওনারা দেখার পর তাদের সিনিয়রদেরকে দেখালেন। তো ওনারা দেখে কিছু ওষুধ আমাকে রিকমেন্ড করলেন, জেল আছে, মেডিসিন আছে কিছু খাওয়ার, তো সেগুলো কিনে আমরা তারপরে এখানে একটা হোটেল ক্যান্টিন ছিল একটা, ওই ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম। তারপর দেখো চলে এসেছি। কত নিল? 10 টাকা।
কোনটা নেবে বলো? এটা দিয়েছেন? এটা হ্যাঁ ওটা দিয়েছি, লাল দিয়েছি, আবি কালার দিয়েছি, এটা দিয়েছি, বাই কালারও দিয়েছি, বাকি আছে মিষ্টি কালার বাকি আছে, এই একটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, এই সাদাটা বাকি আছে। এই সাদাটা ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ এটাও ভালো, ওটাও ভালো, যেটা খুশি। এই একটা আগুন কালার, না আগুন কালার এটা নিয়েছি, ওটা দিয়েন না। ওটা আলাদা আছে। এটা দিয়েন না, এটা দিয়েন না, এটা দিয়েন না, এটা হলুদও দিয়েন না, সাদাটাই দিন। আচ্ছা সাদাটাই দিন। এই সাদা ডবল ওটা আছে, ওটা আছে। তো যেহেতু আমি ফুলের গাছ প্রচণ্ড পরিমাণ পছন্দ করি, তাই হাজব্যান্ড বলল যে ফুলের গাছ দেখো বিক্রি করছে, তুমি তো পছন্দ করো, তো এগুলো নিয়ে নাও, তোমার পছন্দের জিনিস। আর পেয়ারা ছিল, পেয়ারা নিতে চাইলাম, তাই পেয়ারা নিয়ে নিলাম এখানে। সায়ন্তিকও পেয়ারা খেতে খুব ভালোবাসে, তো এখানে পেয়ারা টেয়ারা কিনে তারপরে আমরা ওখানে বসেই ছিলাম। যেহেতু ট্রেনটা একটু মিস করেছি, একটু খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য খাওয়া দাওয়ার জন্য লেটটা হয়েছে। তো পরের যে ট্রেনটা আছে আমোদপুর পর্যন্ত, সেই ট্রেনটা ধরবো, তারপর ট্রেন ধরে একদম বাড়ি ফিরবো। তো ওই যে বললাম, জীবনে এত খারাপ মুহূর্ত চলুক বা শরীরের ওপর দিয়ে এত স্ট্রাগল যাক না কেন, কিন্তু তবুও কখনো ভাবতে দেয়নি যে তোমার এই কারণে আমার এটা হচ্ছে, তোমার জন্য আমাকে এটা ভাবতে হয়, তোমার জন্য আমাকে এটা ভুগতে হয়, তোমার জন্য আমার এই খরচা হয়ে গেল। কখনো কখনো এমন পর্যায়ে চলে গেছিলো যে সার্ভিস করা সত্ত্বেও মাস গেলে 2000 টাকাও জমতো না। কেন কি ওই যে বললাম, ওভারিয়ান টিউমারের কারণে বহুদিন প্রচুর টাকার ওষুধ খেতে হয়েছে, কলকাতা ব্যাঙ্গালোর এগুলো ছোটাছুটি করতে হয়েছে। তো সেগুলোর জন্য কখনো আমাকে কোনো দিন কোনো দায়ী করেনি। তো দেখো এখানে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম, আর ট্রেনও পেয়ে গেছি, ট্রেন দাঁড়িয়ে আছে, বসে পড়েছি ট্রেনে আমি। আর ওকে গরমে প্রচণ্ড অস্বস্তি করছিল, সারা দিনের জার্নি করে ওকে আবার কালকে ভোরবেলায় ট্রেন ধরে চলে যেতে হবে। এটা সবথেকে বেশি কষ্টকর ব্যাপার, যে এতদিন পর আসার পরও ওকে মাত্র 2 দিন মানে 2 রাত আর কি ওকে থাকতে হয়েছে, এর বেশি থাকতে একদমই পায়নি। তো ওইটার জন্য খারাপও লাগছে খুব। আর এই যে বাড়ি ফেরার পথে আমরা পাশাপাশি সিট পাইনি, সামনাসামনি সিট পেয়েছিলাম। তো সিট চেঞ্জের জন্য আমরা মানে এক্সচেঞ্জ করার জন্য সামনে পাশের জনকে বললাম, কিন্তু উনি রাজি হলেন না, সেজন্য আমরা আলাদা আলাদাই বসেছি। তো এখানে সায়ন্তিকে ড্যাডি একটু বিরক্ত বোধ করছিল যে এত দূরের রাস্তা যাব, তো আলাদা আলাদা বসতে হচ্ছে। তো ফাইনালি এত দূর রাস্তা কমপ্লিট করে আমরা আবার ফিরে এসেছি আমোদপুর স্টেশনে। আমোদপুর স্টেশন থেকে বাস ধরে সোজা বাড়ি ফিরবো। আর স্ট্যান্ডে তো বাইক রাখাই ছিল, তো ওখান থেকে বাইক নিয়ে তারপরে আমরা একদম সোজা বাড়ি। আর সায়ন্তিক তো সারাদিন আমাদেরকে ছেড়েই ছিল, তো কি করব, ওকে নিয়ে গেলে প্রচণ্ড পরিমাণের ওর হাইরানি হয়ে যায়। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত যদি আমাদের ব্লগটা একটু ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। জীবনের কিছু মুহূর্তের কথা, ভালো মন্দ সব কিছু নিয়েই তো জীবন, তো কিছু মুহূর্তের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও পরে কিছু জানানোর চেষ্টা অতি অবশ্যই থাকবে, যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সমস্তটা তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। ব্লগের শুরুতে তো বড়দের চরণে প্রণাম জানাতে আমি ভুলে গেছিলাম, তাই ব্লগের শেষে আমি বড়দের চরণে প্রণাম জানাচ্ছি। আমাকে অতি অবশ্যই আশীর্বাদ করবেন সকলে, সঙ্গে থাকবেন। স্টে হ্যাপি উইথ হ্যাপি মন।